কিন্তু কেউ পদত্যাগ করে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি। আজকে বাংলাদেশে উনি এখনো কিন্তু অভিযুক্ত হননি, উনার বিরুদ্ধে একটা সন্দেহ রয়ে গিয়েছে। এই সন্দেহের উপর ভিত্তি করে উনি আজকে পদত্যাগ করেছেন এবং বর্তমান যে সরকার, গণতান্ত্রিক সরকার, তারা একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে কোনো অভিযোগ, কোনো সংশয়, কোনো সন্দেহ কারো বিরুদ্ধে যদি আসে, জনাব বাবুল আপনার কাছ থেকে আবার আরো কথা শুনবো। আপনাদের অনেক মন্ত্রীদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ এসেছে এর আগে, মানববন্ধন, অনশন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, কখনো এরকম কোনো পদত্যাগের কথা বা আপনারা সবাই মিলে তার বিরুদ্ধে এরকম কোনো কথা আমরা আগে কখনো শুনি না। এই সম্পর্কে আপনার মতামত শুনবো একটু পরে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে যখন হাফিজউদ্দিন আহমেদ সাহেবের কাছে আসবো তখন একটি বিষয় জানতে চাইবো যে সুরঞ্জিত সেনগুপ্তের ছেলের নামে যে লাইসেন্সটি নেওয়া হয়েছে, আইসিএক্স এর লাইসেন্স, সেটি 5 কোটি টাকাতে নেওয়া হয়েছে, সেই টাকাটি কোত্থেকে আসবে সেটি দুদক পরীক্ষা করে দেখবে বলে কথা দিয়েছে। কয়েকদিন আগে যে ব্যাংকগুলি লাইসেন্স নেওয়া হয়েছে সেটার 400 কোটি টাকা দিয়ে লাইসেন্সটা নেওয়া হয়েছে, সেটা কেন দেখবেন না? এই সম্পর্কে অনেকগুলি প্রশ্ন এসেছে আমাদের দর্শকদের কাছ থেকে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি এই প্রশ্নটি নিয়ে। সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। ভাইয়া তুমি তো দেখি হিরো, অটোগ্রাফ দাও। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব হাফিজউদ্দিন খানের কাছে জানতে চাইছিলাম যে একজন দর্শক এই প্রশ্ন করেছেন যে আইসিএক্স টার্মিনালে যদি 5 কোটি টাকা নেয়ার জন্য সুরঞ্জিত সেনগুপ্ত ছেলে এই টাকা কোত্থেকে পেলেন, এটা যদি দুর্নীতি করে দেখা হয়, কয়েকদিন আগে ব্যাংকের অনুমোদন নেওয়ার জন্য যে বিপুল অঙ্কের টাকা, 400 কোটি টাকার একটি পেড আপ ক্যাপিটাল, সেইটার উৎস দুদক খুঁজে দেখবে কিনা বা দেখা উচিত হবে কিনা? আমার তো মনে দেখা উচিত। যদি আপনি দুর্নীতি দমন করতে চান সত্যি সত্যি, মানে শুধু রাজনৈতিক অঙ্গীকার যেটা আছে, ম্যানিফেস্টোতে আছে, ইলেকশন প্লেজে আছে, সে যদি লিপ সার্ভিস না হয় তাহলে এটাকে তদন্ত করে দেখা উচিত যে 400 কোটি টাকা মিনিমাম যে ক্যাপিটাল লাগবে সে টাকাটা কোথেকে এসলো, কে কন্ট্রিবিউট করলো এবং তার সোর্স অফ ইনকামটা কি, সেটা বৈধ সম্পত্তি না সম্পদ না অবৈধ সম্পদ, সেটা দেখা অত্যন্ত জরুরি আমি মনে করি। টিআইবির পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? না, এরকম কোনো টিআইবির পক্ষ থেকে নেওয়া হয় নাই কোনো ইনভেস্টিগেশন। আমরা তো অর্গানাইজেশনের বিরুদ্ধে করি, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমাদের করি না, আমাদের ম্যান্ডেটের নিষেধ আছে। অর্গানাইজেশন হিসেবে দেখা, এখন যেহেতু ব্যাংক অর্গানাইজেশন হিসেবে আমরা অনেক অর্গানাইজেশন করি, মানে ব্যাংক একটা প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকে বিবেচনা করা যায় না? হ্যাঁ, ব্যাংক হিসেবে করা যায়, ব্যাংক হিসেবে তো করা যায়। তো সেটা নিশ্চয়ই টিআইবি দেখি আমরা করবো, আমার তো অনেক কাজ হাতে আছে, হ্যান্ডস আর ফুল, তবু করবো। এই দুর্নীতিগুলি হচ্ছে প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য। এই যে ধরেন আপনি 400 কোটি টাকা দিলেন, জি, শুধু দুর্নীতি দমন কমিশন না, আপনার এনবিআর, ইনকাম ট্যাক্স অথরিটি, এনবিআর দেখেন আজ যে কোনো নাগরিককে প্রশ্ন করতে পারে তোমার এই টাকার উৎস কোথায়, এবং তাদের কাছে এমন নথিপত্র আছে, আপনি যদি 4 কোটি টাকা দেন আর 4 লাখ টাকা দেন, সেটা বৈধ কি অবৈধ না। বাংলাদেশ ব্যাংক যখন লাইসেন্স দিল তখন তারা তো জিজ্ঞেস করতে পারে। আবার একটু মূল প্রসঙ্গে ফিরে আসি যে সুরঞ্জিত সেনগুপ্তের প্রসঙ্গে একটি কথা আসছে বিচার বিভাগীয় তদন্তের প্রশ্নে। কিন্তু আমরা বিচার বিভাগের ক্ষেত্রে দেখেছি যে বিচারকরা রায় লেখার ক্ষেত্রে অসম্ভব ডিলে করেন এবং কোন একটা তদন্ত কমিটি বিচার বিভাগের অধীনে দিলে সেটার প্রায়ই এটার আলোর মুখ দেখেন, এটার ফলাফলটা। এই ক্ষেত্রে এটা কি এক্সেপশন হলো রোকেয়া হলের ঘটনা, বিচারপতি তাফাজ্জল ইসলাম একটা আলোর মুখ দেখে না, সেটা হলো আইনের ফাঁকে। কারণ আমরা তো জাজমেন্টই আলোর মুখ দেখি না, মানে অনেক জাজমেন্ট আলোর মুখ দেখে না, সেটা আনফরচুনেট। সেটা অবশ্যই তার দায়বদ্ধতা থাকবে বিচারপতিদের বা যাদের গাফিলতির জন্য এটা হচ্ছে না। কিন্তু কমিশনের রিপোর্ট যে আলোর মুখ দেখেন না, আপনারা দেখেন না, আমরা দেখি না, সেটা হলো আইনের ফাঁকি। আপনি কমিশন করবেন, কিন্তু এই কমিশনের রিপোর্টটা
জনসমক্ষে প্রকাশ করার দায়বদ্ধতা কিন্তু সরকারের নেই, আপনি তাকে বাধ্য করতে পারেন না। তবে এখন যেহেতু রাইট টু ইনফরমেশন আইনটা এসছে, এখন তারা যদি প্রকাশ না করে আপনি নিজে সহোদ্যোগী হয়ে একটা আবেদন করতে পারেন যে এই কমিশনের কি ফাইন্ডিং, তখন সরকার এটা দিতে বাধ্য। কিন্তু আমরা একটি এক্সেপশন হলো, আমরা দুইটার আলো দেখেছি, যেমন ওই 21শে আগস্টের ঘটনা, উনি জনসমক্ষে আসলো না, কিন্তু যিনি তদন্ত করলেন তিনি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তার তদন্তের প্রতিবেদনটা কি সেটা বলে দিলেন, যেটার সাথে আমরা এখন দেখছি যে বাস্তবের সাথে তার কোনো যোগ নেই। আর টি ইসলাম ইজ দ্য অনলি এক্সেপশন, যার রিপোর্টে আমরা দেখি যে সত্য ঘটনাটা প্রতিফলিত হয়েছিল এবং যিনি বললে সেটা বলেছেন। এখানে একটু বলি আমাকে, সেটা হলো যে এই ক্ষেত্রে যে তদন্ত কমিটি যেগুলো হয়েছে এগুলো তদন্ত হবে না। বিচার বিভাগ তদন্ত করবেন কি করবেন না সেটা আমি বলতে চাই না, যেহেতু আপনি অলরেডি নেগেটিভ কিছু কথা বলেছেন এবং উনি স্বীকার করেছেন। কিন্তু এখন মনে করেন যে এই যে ডিজি রেলওয়ে তদন্ত করবে, ডিজি রেলওয়ে কি বিজিবি ডিজিকে দেখতে পারবে? বা তাকে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা তিনি বা তার অফিসাররা কি অ্যাকশন নিয়েছিল কি সময় ওই রাত্রে, সে অধিকার তো নাই, হতে পারে না। ইন্টার এজেন্সি তো সে ক্ষমতা নাই। সরকারের যে নিয়ম, সেই নিয়ম এটা যদি ইন্টার মিনিস্টার একটা কমিটি তো, যে ওনার সঙ্গে এই হোম মিনিস্ট্রির অ্যাডিশনাল সেক্রেটারি বা কেউ, তাহলে হয়তো সুতরাং এই তদন্ত অসম্পূর্ণ থেকে যাবে, এই তদন্ত হবে না, এটা ঠিক হবে না। তারপর দ্বিতীয় কথা, ডিজি কি এই ডিজি রেলওয়ে কি সমুদ্রের সঙ্গে কোনো প্রশ্ন করতে পারবে? বিজেপির যেটা লেপস হলো, যেটা তাদের এলাকায় তো ধরলো, তারা তো মামলাই করে না, তারা সারা রাত তাদেরকে ডিটেন করলো। হোয়াই দে হ্যাভ রিলিজড দেম, কার বক্তব্যে বা কার কারণে, কি অথরিটি তারা ছাড়লেন? আর তাদের ছাড়া উচিত ছিল দে শুড অট টু হ্যাভ হ্যান্ডেড ওভার টু দি পুলিশ। এই প্রসঙ্গে ডক্টর ইনামুল হক প্রথমেই বলেছেন যে পুরো ব্যাপারটি অস্বাভাবিক, ব্যাপারটি স্বাভাবিক হতে হলে কি করতে হতো আর স্বাভাবিক করতে হলে কি করতে হবে, এটা যদি একটু বলতেন। খালেদ সাহেব, আপনি একটা ভালো প্রশ্ন বলছেন যে স্বাভাবিক হলে কি করতে হবে। মেলাদিন আগে যখন পরীক্ষা দিতাম তখন একটা কোটেশন মুখস্থ করতে হতো, that some people can make some people fool for some time, some can make all people fool for some time, but nobody can make all people fool for all times. বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে, কারণ এই 6 দিনে যেসব ঘটনা ওই রাত 3টে থেকে শুরু হয়েছে তাতে আইনের লঙ্ঘন এত বেশি হয়েছে। আপনারা বলছেন বিজিবির কমান্ড্যান্টের উচিত ছিল না ছেড়ে দেওয়া, উনি চাকরি বাঁচানোর জন্য হোক বা যে কোনো কারণে হোক, উনি কার হুকুমে ছেড়ে দেন সেটা তদন্তে আসবে। 2, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, পুলিশের কাছে হ্যান্ড ওভার করার পরে যদি কিছু হতো, তাহলে আপনি যে প্রশ্নটা উনি বলছিলেন যে ড্রাইভারের হদিস পাওয়া যাচ্ছে না, ড্রাইভার একজন আমার আপনার মতো স্বাভাবিক নাগরিক, তার হদিস পেতে হবে আমাদেরকে। 3, আপনি একই ঘটনাতে 2টা ইনকোয়ারি কমিটি করলেন কেমন করে, যে এপিএস এর জন্য কে পিএস আর যুগ্ম মহাপরিচালকের জন্য কে জয়েন্ট সেক্রেটারি, তাহলে কমান্ড্যান্ট গেল কোথায়? কারণ I happen to be the chief commandant of railway for 2.5 years. That was first introduced during my tenure. 4 নম্বর হচ্ছে, উনি বললেন যে এরা অনভিজ্ঞ, যারা কমেন্ট করছিলেন এরা অনভিজ্ঞ, এরা জানে না বলে বলছে বিচার বিভাগীয় কমিটি হবে। হাফিজউদ্দিন সাহেব বলছিলেন যে 4-5 বিভাগের লোক নিয়ে যাদের ক্ষমতা আছে ইন্টারোগেশনে, তাদেরকে নিয়ে। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাবো একটা কারণে, যে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে যত শীঘ্র এই অ্যাকশনটা নিয়েছেন, দ্যাটস এ ওয়েলকাম ফিচার। কিন্তু আমি তার আগের এতে এই যে ধরেন বিএনপিরই মাননীয় একজন প্রাক্তন, কেন যেন ঘড়ি ঘন্টা বেঁধে দিয়ে কিছু হয় না। 48 কথাটা বাংলাদেশে আজকাল খুব প্রচলিত হয়ে গেছে। 48 ঘন্টা ঘড়ি ঘন্টা বেঁধে দিয়ে 2 সাংবাদিকের মৃত্যুর রহস্য এখন 48 দিন পার হয়ে গেছে। আবার জনাব প্রাক্তন আইনমন্ত্রী 48 ঘন্টার মধ্যেই পদত্যাগ করতে হবে, এরকম ঘড়ি ঘন্টা বেঁধে কিছু হয় না। আমি অনুরোধ করব
আমার পক্ষে এটা ধৃষ্টতা মাননীয়দের উপদেশ দেওয়া। আমি উপদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করছি যে পুলিশকে একটু তার নিজের মতো কাজ করতে দেন, বিচার বিভাগকে একটু নিজের মতো কাজ করে দেন, তাহলেই স্বাভাবিক হবে। আপনারা সবকিছুতেই মানে ডিকটেট করেন না, ইন্টারভেন করেন না। আমরা একটু জুলফিকার আলী মানিকের কাছে আসি, যে সুরঞ্জিত সেনগুপ্ত তার পদত্যাগের আগেও বলেছেন যে মিডিয়া খুব ট্রায়ালে দেখে নিয়েছে, মিডিয়া বাপরে বাপ এরকম একটি মানে মিডিয়ার অসহিষ্ণুতার প্রশ্ন করছে, বলছে মিডিয়াকে নিষ্ঠুরও একটু বলেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন যে মিডিয়ার আচরণ ওনার প্রতি? এটা হয়তো সুরঞ্জিত বাবুর অবস্থান থেকে উনার মিডিয়াকে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু আমি যদি মিডিয়ার দিক থেকে বলি, এটা কিন্তু মিডিয়ার জন্য এটা একটি খুবই চাঞ্চল্যকর ঘটনা, এটা কিন্তু খুবই আনইউজুয়াল, স্বাভাবিক কোনো ঘটনা এটা। যেটা হয়েছে যে ঘটনার পরে অনেক জিনিস স্বাভাবিকভাবে হ্যান্ডেল করা যেমন হয়নি, এটা খুবই একটি অস্বাভাবিক ঘটনা। বাংলাদেশে এরকম ঘটনার কিন্তু কোনো নজির নেই। সো যখনই জিনিসটা আপনার সাংবাদিকদের কাছে চলে আসলো, তাদের কানে চলে আসলো, সবাই কিন্তু যা হয় আপনি নিজেও জানেন প্রফেশনাল জার্নালিস্ট হিসাবে, যখনই আপনাকে স্ট্রাইক করে আপনার এন্টিনায় যে ইটস এ ভেরি আনইউজুয়াল, তখনই কিন্তু জাম্প করে যে ঠিক আছে এটার পেছনে আর কি আছে, এবং ডেপথে যাওয়ার চেষ্টা করে। সো জার্নালিস্টে আমি মনে করি যে পত্রিকা, টেলিভিশন, তারা তাদের যে প্রফেশনাল যে ডিউটিটা সেইটাই করতে গিয়েছেন, যতটা ডেপথে যাওয়া যায়। এবং এখানে যতগুলো ক্যারেক্টার ইনভলভ, গাড়ির ভেতরে যে ছিলেন, এপিএস ছিলেন, জিএম ছিলেন রেলওয়ে, সিকিউরিটি অফিসিয়াল ছিলেন, দ্য ড্রাইভার, সো এই যে যতগুলো, ইভেন সুরঞ্জিত বাবু, সবাইকেই কিন্তু সমস্ত জায়গায় জার্নালিস্টরা সমস্ত সংবাদের জন্য চেষ্টা করেছেন, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও তাদের ফ্যামিলিকে কন্ট্যাক্ট করা, তাদের বাড়ি ঘরে যাওয়া। সো আমি মনে করি যে জার্নালিস্টরা তার ডিউটি করেছে, উনার এন্ড থেকে মনে হতে পারে যে জিনিসটা নিশ্চয়। আমাদের দর্শকরা মানে সাংবাদিকদের প্রতি এবং সবার প্রতি একটা মানে অনেক দাবি জানাচ্ছেন এরকম, যে আমরা যেন অতি দ্রুত ড্রাইভারটার একটা হদিস খুঁজে বের করতে চেষ্টা করি। এই ক্ষেত্রে মানে মিডিয়া কি রোল নিতে পারে বলে আপনি মনে করেন? মিডিয়া কি কিছু করার আছে এইটা করার? ডেফিনেটলি আমরা তো প্রথম দিন থেকেই ড্রাইভারের হদিস জানার জন্য চেষ্টা করছি, এবং আপনি দেখবেন যে সমস্ত পত্রপত্রিকা বা টেলিভিশনেও কিন্তু যে ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না, ড্রাইভারের এখনো খোঁজ নেই, এই জিনিসটা কিন্তু বলা হচ্ছে বারবার। এবং বলা হওয়ার কারণটাই হচ্ছে এটা কিন্তু যেন আমরা খোঁজটা জানতে পারি সেই জায়গাটা। এখন ড্রাইভারের খোঁজটা, এটা ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে যারা এই ঘটনাটার সাথে ইনভলভ আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন, সেটা পুলিশ হোক, বিজিবি হোক বা অন্য সিভিল ডেফিনেটলি কেউ না কেউ তো তার হদিসটা জানেন, সেই জিনিসটা তাদেরকে বলতে হবে। এবং আমি মনে করি মিডিয়ার এই জায়গাটা আমাদের একটু বদ অভ্যাস আছে, অস্বীকার করার উপায় নেই। কিছুদিন পর পরই একটা কিছু বড় কিছু ঘটবে, আমাদের ওটার পেছনে ছুটতে হবে, সো পেছনেরটা একটু পেছনে পড়ে যেতে থাকে। সো আমি মনে করি মিডিয়ার এই জায়গাটা লেগে থাকার একটা স্বীকার করার উপায় নেই। কিছুদিন পর পরই একটা কিছু বড় কিছু ঘটবে, আমাদের ওটার পেছনে ছুটতে হবে, সো পেছনেরটা একটু পেছনে পড়ে যেতে থাকে। সো আমি মনে করি মিডিয়ার এই জায়গাটা লেগে থাকার একটা বিষয় আছে, আমরা যদি একটু ছুটে যাই তাহলে হয়তো সেই জিনিসটা পিছিয়ে যাবে। সো ডেফিনেটলি এটা মিডিয়ার লেগে থাকতেই হবে। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর যখন হাফিজউদ্দিন খান সাহেবের কাছে ফিরবো তখন আবারও জানতে চাইবো যে চাকরি পেতে টাকা নিতে হয়, ঘুষ দিতে হয়, সেটা এখন একটা ওপেন সিক্রেট। এক্ষেত্রে রেলের নিয়োগ স্থগিত করা হয়েছে, সরকারের অন্যান্য নিয়োগগুলির ক্ষেত্রে কি করা যেতে পারে বা কি করা হচ্ছে? আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ,